মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের বৈঠক। নির্বাচন কেন্দ্রিক বৃহৎ জোট করবে বিএনপি। শরিকদের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা দাবি নেতাদের। আরপিও ইস্যুতে বিএনপির আপত্তি নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি। স্ববিবেচনায় প্রতীক দেবে এনসিপিকে। শাপলা নিয়ে নির্বাচনে যাওয়ার আশা সার্জিসের। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নিয়মিত দায়িত্বে থাকবে এই সরকারই। জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সুপারিশ জমা কাল। হুইলচেয়ারে ট্রাইব্যুনালে পুলিশের গুলিতে গুরুতর আহত শিশু মুসা। বিচার চেয়ে বাবা মুস্তাফিজুরের জবানবন্দি। ছেলের চিকিৎসায় সহায়তা কামনা। মেট্রো রেলের বিয়ারিং প্যাড ভেঙে নিহত কালামের দাফন সম্পন্ন। দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনাকেই দুষছে সবাই। তদন্ত প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে বৃহৎ নির্বাচনী জোটের চিন্তা করছে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। রাজনৈতিক সংস্কৃতি না বদলালে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও মন্তব্য তার। শুভ মাহফুজের রিপোর্ট। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে তিনি গণমাধ্যমকে জানান, নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে কথা বলা হচ্ছে। জাতীয় ঐক্য ধরে রাখাই বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে বৃহৎ নির্বাচনী জোট করার ইঙ্গিত দেন সালাউদ্দিন। আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। এদিকে রাজধানীর গুলশানে একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও শ্রদ্ধা রাখতে হবে সবার মতের প্রতি। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে এবং বাংলাদেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। কারো কোনো দাবি দেওয়া থাকলে রাস্তায় না গিয়ে জনগণের কাছে যাওয়া ভালো। এর আগে রিফর্ম সেমিনারে আমির খসরু মাহমুদ জানান, বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিনিয়র সচিব জানান, 64 জেলায় 300 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 42,761টি এবং ভোট কক্ষ 2,44,649টি। এদিকে জোটের শরিক দলের প্রতীক ইস্যুতে আরপিওর সংশোধনী নিয়ে বিএনপি যে আপত্তি জানিয়েছে, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সচিব। আর এনসিপি কোনো প্রতীক বেছে না নেওয়ায় ইসি স্ববিবেচনায় দলটির জন্য প্রতীক বরাদ্দ করবে। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা সহ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় ইসি সচিব জানান, 64টি জেলার 300 আসনে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা 42,761টি। এর মধ্যে মোট ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে 2,44,649টি। তবে গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য নেই বলে জানান তিনি। গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। যে তথ্যটা নাই, সে তথ্যের উপরে কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই। 64টা জেলার 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137 আর মহিলাদের জন্য 1,29,602। এই মিলিয়ে
2,44,649 এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা। এ সময় ইসি সচিব জানান, জোটবদ্ধ হলে ভোটের প্রতীকের বিষয়ে আরপিওর সংশোধনী নিয়ে যে আপত্তি তুলেছে বিএনপি তা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আরও জানান, বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য, তাদের বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই শেষ হবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মন্তব্যের পর বিষয়টি পরিষ্কার করল সরকার। সেই সঙ্গে সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, বিষয়টি সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পুরোদমে চলমান থাকবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সমাপনী বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তৈরি করা সুপারিশের খসড়া নিয়েও আলোচনা হয়। কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শে সনদে কিছু বিষয় সংযোজন ও বিয়োজন করা হয়। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে 84টি সংস্কার প্রস্তাব তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে সেই বিষয়টি উল্লেখ থাকবে। কমিশনের সদস্যরা জানিয়েছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে প্রথমে একটি বিশেষ আদেশ জারি, এরপর গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ থেকে জাপানে 1 লাখ দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রগতি জানাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভ এর একটি প্রতিনিধি দল। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলটি। ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস হল 65টিরও বেশি কোম্পানির একটি জাপানি ব্যবসায়িক ফেডারেশন, যারা সম্প্রতি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর 2000 দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে 2027 সালে 6000 ও 2028 সালে 18,000 কর্মী নিয়োগ দেবে দেশটি। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশের নারীদের পারদর্শিতা ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন। বলেন, ভাষাগত দক্ষতা ও অন্যান্য প্রশিক্ষণ পেলে বাংলাদেশের মেয়েরা জাপানের কেয়ার গিভিং সেক্টরে অনন্য ভূমিকা রাখবে। এনবিসিসি প্রতিনিধিরা জানান, আগামী কয়েক বছরে জাপানে 4 লাখের বেশি দক্ষ নার্সের প্রয়োজন হবে। সেক্ষেত্রে তারা বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালে রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এদেশের জনগণ, রাজনৈতিক দল সহ সর্বমহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে। সবার প্রত্যাশা, পুলিশ সামনের জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড উপস্থাপন করবে যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। উপদেষ্টা বলেন, আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবিকতা দিয়েও প্রতিষ্ঠিত হয়। নির্বাচনী মাঠে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী নন, জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক হতে হবে পুলিশকে। আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি অংশ নেন পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপাররা। জুলাই আন্দোলনে রামপুরায় পুলিশের গুলিতে নিহত মায়া ইসলাম এবং তার 6 বছর বয়সী নাতি মুসা গুলিবিদ্ধ হওয়ার মামলায় জবানবন্দি দিয়েছেন মুসার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। 1.5 বছর পেরিয়ে গেলেও সন্তান সুস্থ না হয়ে ওঠায় উদ্বিগ্ন স্বজনেরা। ছেলের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আবেদন তাদের। আর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগী এই পিতা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে গুলিবিদ্ধ শিশু সন্তান বাসিত খান মুসাকে নিয়ে সোমবার হাজির হন তার বাবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মুসাকে হুইল চেয়ারে করে নেওয়া হয় ট্রাইব্যুনালে। তবে শিশুটি এখনো কথা বলতে পারছে না। সাক্ষ্য শেষ করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পুলিশের গুলিতে মা হারানো ও মাথায় গুলিবিদ্ধ শিশু সন্তানের পিতা মোস্তাফিজ। আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। বাসায় এখন শুধু প্লেন বলে, কিন্তু আর উড়াতে পারবে না। ওর স্বপ্নই ছিল ও পাইলট হবে। এই কারণে ওকে ইংলিশ ভার্সনে পড়াচ্ছিলাম। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। এখন আমার সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি। 19 জুলাই বাড্ডায় বাবার কাছে আইসক্রিম খাওয়ার বায়না ধরেছিল মুসা। দাদিকে নিয়ে বের হতেই বাড়ির গেটে গুলিবিদ্ধ হন দাদি মায়া ইসলামের সাথে। ঘটনাস্থলেই দাদি প্রাণ হারালেও ভাগ্যক্রমে বেঁচে যায় মুসা। বাকশক্তি হারিয়ে এখনো চিকিৎসাধীন ছোট্ট এই শিশুটি। রামপুরা এলাকায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় PW2 হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন তিনি তার সন্তান বাসিত খান মুসা এবং তার মা মায়া ইসলাম। এই দুইজনের শরীরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। তার মা মায়া ইসলাম শহীদ হয়েছেন এবং তার সন্তান 6 বছর বয়সী বাসিত খান মুসা, তার মাথায় গুলি লেগে গুলিটা একদিক দিয়ে লেগে অন্য দিক থেকে বের হয়ে যায়। তাকে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, চিকিৎসা প্রদান করা হয়েছে। পরবর্তীতে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে বাংলাদেশের CMH-এ রাখা হয়েছে। এখনও তিনি চিকিৎসাধীন আছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। একই দিনে বেলা 11:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকা সত্ত্বেও এনসিপিকে তাদের প্রতীক শাপলা দিতে নানা টালবাহানা চলছে। শাপলা মার্কা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে যাবে বলে আশা তার। নিজেদের অধিকার আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারও দেন সার্জিস আলম। আক্ষেপ করে বলেন, জুলাই সনদ এখনো অসম্পূর্ণ। অন্তর্বর্তী সরকারকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। টাঙ্গাইলে এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। জানান, জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি রাজনৈতিক দলের মধ্যে একটি দলের সই নেই। কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা এনসিপি মেনে নেবে না বলেও সতর্ক করেন সার্জিস আলম। এখন পর্যন্ত এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিশ্চিত না করে, আইনি ভিত্তি নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকারই, এনসিপি তো পরে, অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতে পারে না। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। রবিবার রাত 10টায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বাইতুল ফালা জামে মসজিদে প্রথম জানাজায় নিহত কালামের পরিবারের সদস্য ও স্বজনসহ এলাকার শত শত মানুষ অংশ নেন। পরে কালামের মরদেহ তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আবুল কালামের দাফন সম্পন্ন করা হয়। নিহত আবুল কালাম ঢাকা
ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজে কর্মরত ছিলেন। স্ত্রী ও 2 শিশু ছেলে সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। রবিবার দুপুর 12:15টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে দুর্ঘটনায় নিহত হন কালাম। মেট্রো রেল লাইনের বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার 23.5 ঘন্টা পর আজ সকাল 11টা থেকে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে চলছে ধীর গতিতে। দুর্ঘটনার পর এখনও আতঙ্ক রয়েছে জনমনে। অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। কী কারণে এমন দুর্ঘটনা হলো তা তদন্ত করে আগামী 2 সপ্তাহের ভেতর প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। মোবাশ্বের আহমদের রিপোর্ট। বেয়ারিং প্যাড পরে একজন নিহত হওয়ার ঘটনায় বন্ধ হয়ে যাওয়ার প্রায় 23 ঘন্টা পর সম্পূর্ণ রুটে মেট্রো রেল চলাচল আবার শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ এখনও চলছে ফার্মগেট মেট্রো স্টেশনে। কোন ত্রুটিতে দুর্ঘটনা ঘটেছে তা খোঁজার চেষ্টা করছেন প্রকৌশলীরা। অতীতেও মেট্রো রেলের এই অংশে বেয়ারিং প্যাড খুলে পড়েছিল। তবে মেট্রো রেল চালু হলেও এ নিয়ে আতঙ্ক রয়েছে জনমনে। যেহেতু এর আগেও আমরা দেখেছি যে দুর্ঘটনা ঘটেছে, আর কালকে যেহেতু একটু বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, যার কারণে একটা মানুষের প্রাণ চলে গেল, তো এক্ষেত্রে আমার মনে হয় আমি একটু ভয় পাবো যে মেট্রো রেলে চড়তে। নাহলে বিদেশে উন্নত দেশে তো এই ধরনের ঘটনা ঘটে না, সুতরাং এখানে কাজের যথেষ্ট ত্রুটি আছে, আর ভবিষ্যতে যে এই ধরনের ঘটনা আবারও ঘটবে না এটার কোনো নিশ্চয়তা নেই। অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। নিয়মিত রক্ষণাবেক্ষণের তাগিদও দেন যাত্রীরা। আরও কিভাবে ভালো পদক্ষেপ নেওয়া যায় যেন জনসচেতনের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি কাজ না করে, যেন জনসম্পৃক্ততা আরও বাড়া যায় এবং নিরাপদ একটা গন্তব্য যেন আমরা যেতে পারি, সেই যেন একটা ব্যবস্থা করে সরকারের কাছে দৃঢ় আকাঙ্ক্ষা করে। ব্যবস্থাপনা আসলে কি বলবো, ঠিক আছে, যার যার জায়গা থেকে যে শেষে যদি ঠিকমতো কাজ করে তাহলে তো সবকিছু ঠিকমতো চলবে। আসলে আমাদের সামগ্রিক ব্যবস্থাপনারই উন্নয়ন দরকার, হ্যাঁ, এবং এটার জন্য আমাদের সবাইকেই সাবধান থাকতে হবে। রবিবার দুপুর 12টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আবুল কালাম নামে একজন পথচারীর মৃত্যু হয়। এরপরেই মেট্রো রেল চলাচল বন্ধ করা হয়েছিল। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। মানুষের জীবন রক্ষায় ঢাকার মেট্রো রেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত সামগ্রীর মান যাচাই ও নিশ্চিত করতে সরকারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। রিটে বিবাদী করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA এর নির্বাহী পরিচালক এবং ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে। আইনজীবী আব্দুল্লাহ আল মামুন তার আবেদনে বলেন, পথচারীর মৃত্যুর ঘটনা প্রমাণ করে বিবাদীরা সাংবিধানিকভাবে স্বীকৃত জীবনের অধিকার ও আইনের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আশুলিয়া ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়। সিটি বিশ্ববিদ্যালয় আগামী 4 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আটকে রেখে মারপিট ও জোর করে জবানবন্দি নেওয়ার অভিযোগ করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় দুইটির কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGCর আলোচনা চলছে। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের পর নিরাপত্তা কারণে হল ছাড়তে দেখা যায় সিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অনেককেই। হামলা নিয়ে দুপক্ষই একে অপরকে অভিযুক্ত করছে। আমাদের এক স্টুডেন্ট থুতু ফেলে, ওই থুতুটি ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে পড়ে। ইভেন আমাদের স্টুডেন্ট ইনস্ট্যান্ট বাইক ব্রেক করে আমাদের ওই ড্যাফোডিলের স্টুডেন্টকে ইনস্ট্যান্ট সরি বলছে। এই সরি বলার পরেও তারা আমাদের স্টুডেন্টদেরকে গায়ে হাত তুলেছে। গতকালকে রাত থেকে আমরা যেহেতু ভার্সিটির এই সাইডটাই থাকি, আমরা গতকালকে রাত থেকেই দেখতেছি যে আমাদের বিভিন্ন শিক্ষার্থীকে বেধড়ক মারতেছে। একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে আমাদের যে ড্যাফোডিলের যে ছেলেপেলে থাকে হোটেল প্যারাডাইস, ওখানে তারা ইচ্ছাকৃতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সহিংসতার জন্য দায়ী করছে ড্যাফোডিল ইউনিভার্সিটিকে। আমাদের কাছে মনে হচ্ছে যে লেলি দিছে, এটার মূল কারণ হচ্ছে যে যদি 100-200 স্টুডেন্ট হামলা করতো সেক্ষেত্রে বলা যায় যে তারা হয়তো ম্যাচে আছে বা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু ওদের গেট খুলে দেওয়া হয়েছে, হাজারে হাজারে ছেলে স্টুডেন্টরা আসছে, এসে এভাবে এত বাজেভাবে তাণ্ডব করে গেছে। এটা যদি আপনারা না দেখেন সচক্ষে তাহলে বুঝবেন না।
এদিকে হামলার সময় আটক 11 শিক্ষার্থীকে এরই মধ্যে ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়টির অভিযোগ, আটক শিক্ষার্থীদের মারধর করে জোরপূর্বক জবানবন্দি আদায় করেছে সিটি বিশ্ববিদ্যালয়। এটা নিয়ে যখন ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায়ে গেছে, একদল শিক্ষার্থী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমাদের যে হোস্টেল সেইটাকে তারা আক্রমণ করেছে। তারপরে তাদের মধ্যে এই রাতের বেলা কি অনেক কিছু হতে পারে, যেগুলো সব কিছু হয়তো আমরা এখনো জানিও না। তো ওই সময় কিন্তু আমাদের প্রক্টর মহোদয় ও সিটির প্রক্টরের সাথে কথা বলেছেন এবং আমরা খুবই চেয়েছি যে আপনারা আসেন, রাতেই আসেন, সমাধান করি। তো যেহেতু ওনারা দূরে থাকেন বা নানা কারণেই হয়তো ওনাদের আসা সম্ভব হয়নি, যে কারণে এটা কিন্তু একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। এমন পরিস্থিতিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান দুটির বিরোধ নিষ্পত্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। আর পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বাংলাদেশ থেকে পাট ও হালাল পণ্য নিতে দেশটির আগ্রহের কথা জানিয়েছেন। সোমবার সকালে 20 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক হয় রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে। বাংলাদেশের 15 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। পাকিস্তানের 14 সদস্যের দলের নেতৃত্ব দেন দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। তারা জানান, এই অঞ্চলে পরস্পরকে সহযোগিতার একটি বড় প্ল্যাটফর্ম সার্ক, তাই সার্ককে সচল করার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সবশেষ 2005 সালের 12 সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে জেএসি বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ। বিমান যোগাযোগ, শিপিং, সে সব হয়েছে, আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটো দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ রেলপথে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে। ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘণ্টা ব্যাপী চলে বিক্ষোভ। সকাল 10টার দিকে নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। বেলা 11:30টার দিকে ট্রেনটির ইঞ্জিন থেকে আন্দোলনকারীদের নেমে যেতে বলেন এক পুলিশ সদস্য। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে বিক্ষোভকারীদের একাংশ, পরে আন্দোলনকারীদের আরেকটি অংশ এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে ট্রেনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর 12টার দিকে অবরোধকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। শোভাযাত্রা, সমাবেশ সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জনি। পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও নগরীর বাটার মোড় এলাকায় পথসভা ও র্যালি করে মহানগর যুবদল। ময়মনসিংহে যুবদলের সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। নগরীর টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দক্ষিণ জেলা যুবদল। দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। রংপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা যুবদল। শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে শোভাযাত্রা শেষে কানাইখালী প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। গোপালগঞ্জে B6 শিল্পনগরী এলাকা থেকে যুবদলের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজউদ্দিন লিপটন। নওগাঁয় শহরের নওজোয়ান মাঠ থেকে যুবদলের বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় আলোচনা সভা।
গাইবান্ধা জেলা যুব দলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এর আগে জেলার 7 উপজেলা ও ইউনিয়ন থেকে আলাদা আলাদা র্যালি স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক সহ অন্যরা। ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন সহ অনেকে। মানিকগঞ্জে জেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরীফুর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু সহ অন্যরা। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পাবনা জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এর আগে শহরের জেলাপাড়া থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি হিমেল রানা, সাধারণ সম্পাদক মনির আহমেদ সহ অন্যরা। কুড়িগ্রামে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল হয়েছে। মিছিলে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভাপতি মোসাম্মদ রেশমা সুলতানা সহ উপজেলা ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা। সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। জয়পুরহাটে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা যুবদল। নারায়ণগঞ্জে জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদিক ও সদস্য সচিব মশিউর রহমান রওয়ানির নেতৃত্বে যুবদলের মিছিল হয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন সিএইচটি সম্প্রীতি জোট। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মংশাক। বিশেষ অতিথি ছিলেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান এবং নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন। আয়োজকরা জানান এই জোট খুমি, শাক, লুসাই, পাংখোয়া, বম, খিয়াং, ম্রো, গুর্খা, তানচঙ্গ সহ ক্ষুদ্রতর জনগোষ্ঠী এবং ত্রিপুরা, মারমা, চাকমা ও বাঙালি এই 14টি প্রধান জাতিসত্তার সবার সম্মিলিত প্রতিনিধিত্ব, সাংবিধানিক অধিকার ও সম্প্রীতি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সংবাদ সম্মেলনে সংগঠনের 19 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে ইঞ্জিনিয়ার থোয়াই চিং মংশাককে আহ্বায়ক, ইখতিয়ার ইমনকে সদস্য সচিব এবং পাইকি ই মারমাকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। দেশের চিকিৎসক সংকট মোকাবেলায় 48তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের দাবি জানিয়েছেন নিয়োগ প্রত্যাশী চিকিৎসকেরা। দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে লং মার্চ সহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে এসব কথা জানানো হয়। বক্তারা বলেন, স্বাস্থ্য সংস্কার কমিশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় 12,980টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এর ফলে সাধারণ মানুষ পর্যাপ্ত সরকারি চিকিৎসা সেবা পাচ্ছে না। 48তম বিশেষ বিসিএস এর মাধ্যমে 3,200 জনকে সহকারী সার্জন পদে সুপারিশ করা হয়। তবে 44, 45, 46 ও 47তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া অসমাপ্ত থাকায় ওই বিসিএস গুলোর নিয়োগের বিভিন্ন পর্যায়ে অপেক্ষমান চিকিৎসক 48তম সুপারিশ প্রাপ্ত হয়েছেন। যেহেতু 48তম বিশেষ বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া চলমান এবং চূড়ান্ত গেজেট হবার আগে 3,000 শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে, তাই অবিলম্বে 48তম বিশেষ বিসিএস এর মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে শূন্য পদে নিয়োগের সুপারিশ করার দাবি জানানো হয়।
আরও শক্তি বাড়িয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। অন্তত 50,000 উপকূলবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। বাংলাদেশে বৃষ্টি ছাড়া মন্থার তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মন্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার সমুদ্র উপকূলীয় এলাকাগুলোয় ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছে। অন্ধ্রপ্রদেশের 26টির মধ্যে 23 জেলায় জারি করা হয়েছে আবহাওয়া বিষয়ক সর্বোচ্চ সতর্কতা। সেই সঙ্গে উড়িষ্যার 5 জেলা আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী বৃষ্টি আর বিরূপ আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক জরুরি বৈঠক করেছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর স্থানীয় প্রশাসন। উদ্ধার তৎপরতায় বাড়তি প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ঘন্টায় 18 কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগুচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মন্থা মঙ্গলবার রাতে আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশে। মাছালিপত্তনম ও কাকিনাড়ার কাছে কালিঙ্গপত্তম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে এটি। আঘাত হানার সময় মন্থার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার। ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে থাইল্যান্ড, যার অর্থ হচ্ছে ফুলের সৌরভ। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মাত্র আধ ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান ও একটি হেলিকপ্টার। এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করে বিবৃতি দিয়েছে মার্কিন নৌবাহিনী। এমন সময় এই দুর্ঘটনা হলো যখন এশিয়া সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি মোটেই স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস নিমিৎজের সুনির্দিষ্ট অবস্থান গোপন রেখে জানানো হয়েছে স্থানীয় সময় রবিবার দুপুর 2:45 দিকে একটি সি হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পরিস্থিতি সামলে না উঠতেই মাত্র আধ ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয় ওই রণতরীতে থাকা FA-18F সুপার হর্নেট মডেলের একটি যুদ্ধবিমান। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে বলে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছে দ্য ইউএস প্যাসিফিক ফ্লিট। জানানো হয়েছে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুর্ঘটনায় পড়া বিমানগুলোর পাইলট সহ 5 আরোহীকে। জাতীয় ক্রিকেট লিগ প্রথম রাউন্ডে তৃতীয় দিনেই বরিশালকে 7 উইকেটে হারিয়েছে খুলনা। সিলেটে সৈকত আলীর অনবদ্য 175 রানে ময়মনসিংহের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে সিলেট। রাজশাহীতে চট্টগ্রামের বিপক্ষে জিততে শেষের দিনে 6 উইকেট নিয়ে আরও 264 রান করতে হবে স্বাগতিক রাজশাহীকে। অন্য ম্যাচে ড্রর পথে ঢাকা ও রংপুরের ম্যাচ। খুলনার 313 রানের জবাবে আফিফ হোসেনের হ্যাট্রিক সহ 6 উইকেটে 126 রানে অল আউট হয়ে ফলো অন করে বরিশাল। এরপর দ্বিতীয় ইনিংসে বরিশাল করে 224 রান, তাতে 38 রানের টার্গেটে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে খুলনা। 2 ইনিংসে 8 উইকেটে ম্যাচ সেরা হয়েছেন আফিফ। সিলেটে ময়মনসিংহে 401 রান তাড়া করে দ্বিতীয় দিনে 5 উইকেটে 198 রান করেছিল সিলেট। আহত হয়ে মাঠ ত্যাগ করা ওপেনার সৈকত আলী তৃতীয় দিনে পুনরায় ব্যাটিংয়ে নেমে খেলেছেন 8 ছক্কায় অনবদ্য 175 রানের ইনিংস। তোফায়েল আহমেদ 79 এবং এবাদত হোসেন 58 করে সৈকতকে গুরুত্বপূর্ণ সাপোর্ট দেন। ময়মনসিংহের বোলিংয়ে রকিবুল হাসান একাই নিয়েছেন 168 রানে 9 উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 58 রান তুলে এখনো 30 রানে পিছিয়ে ময়মনসিংহ। সিলেটে অন্য ম্যাচে নাইম ইসলামের অপরাজিত 137 রানে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে 358 রান করে 137 রানে লিড নেয় রংপুর। এরপর জিসান আলমের অপরাজিত 80 এবং আশিকুর রহমান শিবলির অপরাজিত 46 রানে দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 212 রান তুলে 75 রানে এগিয়ে ঢাকা। রাজশাহীতে চট্টগ্রামের বিপক্ষে 482 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 উইকেটে 219 রান তুলেছে স্বাগতিক রাজশাহী। প্রথম ইনিংসে চট্টগ্রামে 401 রানের জবাবে 196 রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে রাজশাহী। তবে রাজশাহীকে ফলো অনে না পাঠিয়ে ইয়াসির আলীর 92 রানে 9 উইকেটে 277 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। কাল মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজ। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে হবে 5 ম্যাচের এই সিরিজের প্রথম 2 ম্যাচ। সকাল 9টায় শুরু হবে ম্যাচ। সোমবার সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব-19 সিরিজের ট্রফি উন্মোচন করা হবে। এই সিরিজের জন্য রবিবার আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক এবং জাওয়াদ আবরারকে সহ অধিনায়ক করে 16 সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ঘোষণা করে বিসিবি। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম এবং 31 অক্টোবর দ্বিতীয় ওয়ানডের পর সিরিজের শেষ 3 ওয়ানডে হবে রাজশাহীতে। সেখানে 3, 6 ও 9 নভেম্বর হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে। আফগানিস্তানের অনূর্ধ্ব-19 দলকে নেতৃত্ব দেবেন মাহবুব খান। আজিজুল হাকিম তামিমের এই দলটি অগাস্ট মাসে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওই সিরিজে গ্রুপ পর্বে 6 ম্যাচে 5টিতেই জিতে ফাইনালে ওঠে বাংলাদেশ। হারারেতে টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 33 রানে পরাজিত করেছে জুনিয়র টাইগাররা। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে যুব বিশ্বকাপ ক্রিকেট। ওই আসরের আগে জিম্বাবুয়ের সাফল্য অনুপ্রাণিত করবে বাংলাদেশ যুব দলকে। এর আগে আফগানদের বিপক্ষে এই সিরিজ জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের বৈঠক, নির্বাচন কেন্দ্রিক বৃহৎ জোট করবে বিএনপি, শরিকদের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা দাবি নেতাদের। আরপিও ইস্যুতে বিএনপির আপত্তি নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি, সব বিবেচনায় প্রতীক দেবে এনসিপিকে, শাপলা নিয়ে নির্বাচনে যাওয়ার আশা সার্জিসদের। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নিয়মিত দায়িত্বে থাকবে এই সরকারই, জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সুপারিশ জমা কাল। হুইল চেয়ারে ট্রাইব্যুনালে পুলিশের গুলিতে গুরুতর আহত শিশু মুসা, বিচার চেয়ে বাবা মুস্তাফিজুরের জবানবন্দি, ছেলের চিকিৎসায় সহায়তা কামনা। মেট্রো রেলের বিয়ারিং প্যাড ভেঙে নিহত কালামের দাফন সম্পূর্ণ, দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনাকে দুষছে সবাই, তদন্ত প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।